হ্যালো এভরিওয়ান, আই ওয়েলকাম ইউ অল টু SER স্মার্ট ইংলিশ উইথ রাহুল। প্রিয় দর্শক বন্ধু, আজকের এই ক্লাসটি মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা অন্য যে কোনো পরীক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস। কারণ আজকে আমি আলোচনা করতে চলেছি হাউ টু আনসার ইন ইংলিশ, কিভাবে ইংরেজিতে উত্তর দিতে হয়। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে আমাদের অনেক প্রশ্নের উত্তর সংক্ষেপে দিতে হয়, দু একটি বাক্যে লিখতে হয়। আমি লক্ষ্য করেছি ছাত্রছাত্রীদের উত্তর জানা থাকা সত্ত্বেও তারা ইংরেজিতে উত্তর লিখে আসতে পারে না, বা উত্তর লিখে আসলেও ফুল মার্কস পায় না, গ্রামাটিক্যাল মিস্টেক্সের জন্য নাম্বার কেটে নেওয়া হয়। তাই আজকের এই ক্লাসে আমি মোট 10টি টিপস আলোচনা করব। এই 10টি টিপসের মাধ্যমে আমি তোমাদেরকে দেখাবো যে কিভাবে নিজের থেকে বেশি কিছু বানিয়ে না লিখে প্রশ্নের ভাষাকে ব্যবহার করেই আমরা উত্তর দিতে পারি, এবং নির্ভুল উত্তর লিখে কিভাবে ফুল মার্কস পেতে পারি। সবকিছু আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে শিখতে পারবো। তাই চলো আমরা মূল আলোচনায় যাই আর বিষয়টিকে ভালোভাবে বোঝার চেষ্টা করি। কিন্তু তার আগে তোমাদেরকে যদি আমার এই ধরনের প্রচেষ্টা ভালো লাগে তাহলে লাইক বাটন দাবো, ভিডিওটিকে বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করো, এবং আমার এই চ্যানেল যদি তোমরা এখনো সাবস্ক্রাইব না করে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, আর ফেসবুকে দেখলে ফেসবুক পেজটিও ফলো করে নিও, তাহলে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে থাকবে। তাহলে চলো মূল বিষয়টি জানার চেষ্টা করি। লেটস গেট স্টার্টেড। প্রিয় শিক্ষার্থী বন্ধু, ইংরেজিতে উত্তর করার সময় আমাদেরকে মনে রাখতে হবে যে প্রশ্ন যেই টেন্সে থাকবে উত্তরও সেই একই টেন্সে দিতে হবে। আচ্ছা, প্রশ্ন উত্তরের বিষয়ে সরাসরি যাওয়ার আগে আমরা কয়েকটি বেসিক ইনফরমেশন আগে জেনে নিব। মনে রাখতে হবে যদি কোনো বাক্যে ভার্ব ডু থাকে তাহলে ভার্ব ডু এর পরে সবসময় ভার্ব ওয়ান ব্যবহার করতে হয়। ভার্ব ডু জানা আছে তো, ডু ডাজ ডিড। তাহলে যে কোনো বাক্যে যদি ডু ডাজ ডিড থাকে তাহলে তারপরে ভার্ব ওয়ান অর্থাৎ ভার্বের মূল রূপটি ব্যবহার করতে হয়। 2 নম্বর, যে কোনো বাক্যে যদি ভার্ব বি থাকে তাহলে তারপরে VING অর্থাৎ ভার্বের সঙ্গে ING যুক্ত করতে হয়। ভার্ব বি কি কি? ওই যে এম ইজ আর ওয়াজ ওয়্যার। তাহলে এম ইজ আর ওয়াজ ওয়্যার থাকলে তারপরে যে ভার্বটি থাকবে তার সঙ্গে ING যুক্ত করতে হবে। এবং নাম্বার 3, যে কোনো বাক্যে যদি ভার্ব হ্যাভ থাকে তাহলে তারপরে ভার্ব 3 ব্যবহার করতে হয়। আচ্ছা, ভার্ব হ্যাভ কি কি? ওই যে হ্যাভ, হ্যাজ, হ্যাড, রাইট? তাহলে হ্যাভ, হ্যাজ, হ্যাড থাকলে তারপরে সবসময় ভার্বের থার্ড ফর্ম ব্যবহার করতে হয়। চলো বিষয়টিকে উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করি। আমরা প্রথম নিয়মে কি বললাম যে ভার্ব ডু প্লাস ভার্ব ওয়ান, অর্থাৎ ডু ডাজ ডিড থাকলে তারপরে ভার্ব ওয়ান থাকবে। চলো উদাহরণ লক্ষ্য করো, আই ডু নট প্লে, হি ডাজ নট প্লে, দে ডিড নট প্লে। লক্ষ্য করো, আই ডু নট প্লে, ডু আছে অথচ প্লে ভার্ব ওয়ান, রাইট? আবার দেখো, হি ডাজ নট প্লে, এখানে ডাজ আছে অথচ ভার্ব ওয়ান ব্যবহার করা হয়েছে। আবার লাস্ট বাক্যে লক্ষ্য করো, দে ডিড নট প্লে, এখানে ডিড আছে অথচ তারপরে ভার্ব ওয়ান ব্যবহার করা হয়েছে। তুমি টেন্স বুঝো আর না বুঝো, এই সিম্পল ফর্মুলা মনে রাখবে, যে কোনো বাক্যে যদি ভার্ব ডু থাকে তারপরে ভার্ব ওয়ান ব্যবহার করতে হবে, সে যে টেন্সেরই হোক না কেন। পয়েন্ট ক্লিয়ার? নেক্সট ভার্ব বি। আমরা 2 নম্বর নিয়মে কি বলেছিলাম? ভার্ব বি থাকলে VING ব্যবহার করতে হবে, রাইট? অর্থাৎ যে কোনো বাক্যে যদি এম ইজ আর থাকে তাহলে তারপরে আমরা VING ব্যবহার করব, মানে ভার্বের সঙ্গে ING যুক্ত করব। উদাহরণ লক্ষ্য করো, আই এম প্লেইং, হি ইজ প্লেইং, দে আর প্লেইং, সি ওয়াজ প্লেইং, দ্য বয়েজ ওয়ার প্লেইং। লক্ষ্য করো প্রত্যেকটিতে ভার্ব বি আছে, এম ইজ আর ওয়াজ ওয়ার। টেন্স ম্যাটার করে না, শুধু লক্ষ্য রাখবে ভার্ব বি থাকলে তারপরে আমরা VING ব্যবহার করব। লক্ষ্য করো এম ইজ আর ওয়াজ ওয়ার আছে অথচ প্রত্যেকটি বাক্যে প্লেইং 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 একই ভার্ব ব্যবহার করা হয়েছে, অর্থাৎ VING ব্যবহার করা হয়েছে। পয়েন্ট বোঝা গেল? টেন্স জানা থাকলে তো খুব ইজিলি ব্যবহার করতে পারবে, কিন্তু টেন্স যদি ভালোভাবে নাও জানা থাকে তাহলে তোমরা যদি এই কয়েকটি সূত্র মনে রাখতে পারো তাহলে দেখবে খুব সহজেই নির্ভুল উত্তর করে আসতে পারবে। তাহলে ভার্ব বি থাকলে VING। পয়েন্ট ক্লিয়ার? নেক্সট পয়েন্ট আমরা কি বলেছিলাম যে ভার্ব হ্যাভ প্লাস ভার্ব 3, অর্থাৎ যেখানেই ভার্ব হ্যাভ থাকবে আমরা ভার্ব 3 ব্যবহার করব। লক্ষ্য করো, উই হ্যাভ গান, হি হ্যাজ গান, হোয়েন ইউ কেম আই হ্যাড গান। লক্ষ্য করো, হ্যাভ ছিল তবু গান, হ্যাজ আছে তবু গান, হ্যাড আছে তবু গান। অর্থাৎ টেন্স ম্যাটার করে না, ভার্ব হ্যাভ প্লাস ভার্ব 3 এই সিম্পল ফর্মুলাটি আমাদের মনে রাখতে হবে। পয়েন্ট ক্লিয়ার? তাহলে আমরা কি কি শিখলাম? ভার্ব ডু প্লাস ভার্ব ওয়ান, ভার্ব বি প্লাস VING, এন্ড ভার্ব হ্যাভ প্লাস ভার্ব 3। বোঝা গেল? আই হোপ ইউ গট দ্য পয়েন্ট, রাইট? আচ্ছা, এখানে তোমাদের ভার্ব ডু সম্পর্কে আরেকটি এডিশনাল ইনফরমেশন দিয়ে রাখি। বলো তো ভার্ব ডু কোন বাক্যে ব্যবহৃত হয়? মনে রাখবে যে কোনো টেন্সের 3 ধরনের বাক্য হতে পারে, রাইট? হ্যাঁবাচক বাক্য, নাবাচক বাক্য এবং প্রশ্নমূলক বাক্য, তাই কি না? যেমন তুমি খাও, তুমি খাও না, তুমি কি খাও। তাহলে যে কোনো টেন্সে 3 ধরনের বাক্য হতে পারে, অ্যাফার্মেটিভ, নেগেটিভ এন্ড ইন্টারোগেটিভ, রাইট? হ্যাঁবাচক, নাবাচক এবং প্রশ্নমূলক। মনে রাখতে হবে ডু ডাজ ডিড এরা কেবলমাত্র নাবাচক এবং প্রশ্নমূলক বাক্যে ব্যবহৃত হয়, হ্যাঁবাচক বাক্যে এরা কিন্তু ব্যবহৃত হয় না। এই পয়েন্টটা তোমাদের উত্তর করার সময় খুবই কাজে লাগবে। কি বললাম বোঝা গেল? যে ডু ডাজ ডিড এরা কেবল নাবাচক বাক্যে এবং প্রশ্নমূলক বাক্যে ব্যবহৃত হয়, হ্যাঁবাচক বাক্যে এরা ব্যবহৃত হয় না। যেমন ধরো, তুমি খাও, ইউ ইট, তুমি খাও না, ইউ ডু নট ইট, তুমি কি খাও, ডু ইউ ইট। লক্ষ্য করো তো এই 3টি বাক্যের মধ্যে ভার্ব ডু কোন কোন বাক্যে এসছে? নাবাচক এবং প্রশ্নমূলক। মনে রাখবে তাহলে।
মনে থাকবে কি বললাম? মনে রাখবে ডু ডাজ ডিড এরা নাবাচক বাক্যে বসে এবং প্রশ্নমূলক বাক্যে বসে। হাবাচক বাক্যে এরা জেনারেলি বসে না। আচ্ছা, হাবাচক বাক্যে বসেই না? না, হাবাচক বাক্যও বসতে পারে। ওই যে তোমরা ক্লাস 12 পড়েছো, রাফ উইন্ডস ডু শেক দ্য ডার্লিং বার্ডস অফ মে। এখানে ডু এর কোনো দরকার ছিল না, কিন্তু ডু ব্যবহার করা হয়েছে। আচ্ছা, কেন ব্যবহার করা হয়েছে আমি ওই বিষয়ে আলোচনা করবো না, হলে ভিডিওটি দীর্ঘায়িত হয়ে যাবে। দ্যাটস নট আওয়ার পয়েন্ট অফ ডিসকাশন ফর টুডে, রাইট? ওটা আমরা অন্য কোনো ক্লাসে আলোচনা করবো। চলো আমরা আলোচনাটাকে এগিয়ে নিয়ে যাই। আর এবার জেনে নিই আমরা যে কেমন প্রশ্নে কি ধরনের উত্তর লিখতে হয়। টিপস নাম্বার 1, আমাদের মনে রাখতে হবে যদি কোনো প্রশ্নে ডু থাকে তাহলে এর উত্তর হাবাচক হোক বা নাবাচক হোক আমাদেরকে ভার্ব 1 ব্যবহার করতে হবে। ভার্বের কোনো পরিবর্তন হবে না। চলো উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করি। ধরো বলা হলো হোয়ার ডু ইউ প্লে, তুমি কোথায় খেলো? আমরা উত্তরে বলতে পারি আই প্লে ইন দ্য ফিল্ড। লক্ষ্য করো প্রশ্ন প্লে ভার্ব 1 ছিল, উত্তরেও প্লে ভার্ব 1 আছে। আবার যদি বলা হয় হোয়াই ডু ইউ নট প্লে ক্রিকেট, তাহলে তুমি বলতে পারো আই ডু নট প্লে ক্রিকেট বিকজ আই ডোন্ট লাইক ইট। আমি ক্রিকেট খেলি না কারণ আমি এটি পছন্দ করি না। তাহলে লক্ষ্য করো আই ডু নট প্লে, এখানে ডু নটের পরেও প্লে ভার্ব 1 চলে এসেছে। তাহলে আমরা কি শিখলাম? যে যদি প্রশ্নে ডু থাকে তাহলে ওর উত্তর হাবাচক হোক বা নাবাচক হোক আমাদেরকে ভার্ব 1 ব্যবহার করতে হবে। এখানে ভার্বের কোনো রূপ পরিবর্তন হবে না। চলো এবার তোমাদের টেক্সচুয়াল কিছু প্রশ্ন দেখি। অনেক সময় আমাদেরকে ক্লাস 12 এ জিজ্ঞেস করা হয় হোয়েন ডু দ্য বার্ডস হাইড ইন কুলিং ট্রিজ, পাখিরা কখন গাছের শীতলতায় বা গাছের ছায়ায় আশ্রয় নেয়? তাহলে আমরা এই প্রশ্নের উত্তর কিভাবে দিব? দ্য বার্ডস হাইড ইন কুলিং ট্রিজ হোয়েন দে আর ফেইন্ট উইথ দ্য হট সান। তাহলে লক্ষ্য করো দ্য বার্ডস হাইড, প্রশ্নও হাইড ছিল, উত্তরেও হাইড ব্যবহার করলাম, ভার্বের কোনো পরিবর্তন হয়নি, রাইট? নেক্সট এক্সাম্পল দেখো, হোয়াই ডু নট দ্য হামিং ইনসেক্টস ডিস্টার্ব দ্য রেস্ট অফ দ্য সোলজার, কেন গুঞ্জনরত পতঙ্গগুলি সেই সৈনিকটির বিশ্রামে ব্যাঘাত ঘটায় না? তাহলে আমরা উত্তরে কি লিখবো? দ্য হামিং ইনসেক্টস ডু নট ডিস্টার্ব দ্য রেস্ট অফ দ্য সোলজার বিকজ হি ইজ ডেড। তাহলে এখন লক্ষ্য করো প্রশ্ন ডিস্টার্ব ভার্ব 1 ছিল, এখানেও আমরা ডিস্টার্ব ভার্ব 1 ব্যবহার করেছি। তাহলে পয়েন্ট ক্লিয়ার হলো যে প্রশ্নে যদি ডু থাকে তাহলে উত্তর করার সময় উত্তর হাবাচক হোক বা নাবাচক হোক ভার্বের কোনো পরিবর্তন হবে না, আমরা ভার্ব 1 ব্যবহার করব। টিপস নাম্বার 2, প্রশ্নে যদি ডাজ থাকে আর উত্তর যদি হাবাচক হয় তাহলে ডাজ বসবে না, আর যদি ডাজ না বসে তাহলে মনে রাখতে হবে যে ভার্বটা থাকবে সেই ভার্বের সঙ্গে এস বা ইএস যুক্ত করতে হবে। বোঝা গেল না? চলো উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করি। ধরো বলা হলো হোয়ার ডাজ হি প্লে, সে কোথায় খেলে? তাহলে লক্ষ্য করো প্রশ্নে ডাজ আছে ওই জন্য প্লে আছে, কারণ আমরা জানি ভার্ব ডু থাকলে ভার্ব 1 বসবে। কিন্তু আমরা যদি এর উত্তর হাবাচকে দিই তাহলে উত্তরে ডাজ থাকবে না, আর যদি ডাজ না থাকে তাহলে ওই ক্ষেত্রে আমাকে ভার্বের সঙ্গে এস বা ইএস যুক্ত করতে হবে। তাহলে হোয়ার ডাজ হি প্লে, সে কোথায় খেলে? আমরা উত্তরে বলতে পারি হি প্লেজ ইন দ্য ফিল্ড, সে মাঠে খেলাধুলা করে। লক্ষ্য করো হি প্লেজ, এখানে ডাজ ছিল না ওই জন্য প্লের সঙ্গে এস যুক্ত হয়ে গেল। তাহলে মনে থাকবে যে প্রশ্নে যদি ডাজ থাকে তাহলে উত্তর করার সময় যদি উত্তর হাবাচকে হয় তাহলে ভার্বের সঙ্গে এস বা ইএস যুক্ত করে দিতে হয়। আচ্ছা, আর যদি প্রশ্নে ডাজ থাকে এবং তার উত্তর নাবাচকে হয় তাহলে আমরা জানি নাবাচকে ডাজ নট ব্যবহার করতে হবে। আর যদি ডাজ চলে আসে তাহলে ডাজের পরে কি বসবে? ভার্ব 1 বসবে। ওই জন্য আমি এটা প্রথমেই তোমাদেরকে শিখিয়ে দিয়েছি যে ভার্ব ডু প্লাস ভার্ব 1, অর্থাৎ ডু ডাজ ডিড যাই থাকুক না কেন তারপরে সবসময় ভার্ব 1 বসবে। সে নাবাচকে হোক বা প্রশ্নমূলক হোক, দ্যাট ডাজন্ট ম্যাটার। ভার্ব ডু থাকলে ভার্ব 1 ব্যবহার করতে হবে। যেমন লক্ষ্য করো হোয়াই ডাজ হি নট প্লে, সে কেন খেলাধুলা করে না? তাহলে আমরা উত্তরে বলতে পারি হি ডাজ নট প্লে ডিউ টু ল্যাক অফ টাইম, সময়ের অভাবে সে খেলাধুলা করে না। তাহলে বোঝা গেল যদি উত্তর নাবাচকে হয় তাহলে ডাজ নট বসবে, আর যদি ডাজ থাকে তাহলে তারপরে ভার্ব 1 বসবে। আই হোপ ইউ গট দ্য পয়েন্ট। চলো তোমাদের এবার টেক্সট থেকে কিছু প্রশ্ন উত্তর করে দেখাই। ক্লাস 12 একটি প্রশ্ন আছে, হাউ ডাজ দ্য আই অফ হেভেন শাইন, কিভাবে সূর্য কিরণ দেয়? এর উত্তর আমাদেরকে লিখতে হবে দ্য আই অফ হেভেন সামটাইম শাইনস টু হট। লক্ষ্য করো প্রশ্নের ডাজ ছিল ওই জন্য শাইন ভার্ব 1 ব্যবহার করা হয়েছিল। আমরা উত্তর যখন লিখলাম উত্তরের ডাজ নেই ওই জন্য আমরা শাইনের সঙ্গে এস যুক্ত করে দিয়েছি। বোঝা গেল? এটাই আমি তোমাদের বোঝাতে যাচ্ছিলাম যে প্রশ্নে যদি ডাজ থাকে আর উত্তর যদি হাবাচকে হয় তাহলে ভার্বের সঙ্গে এস বা ইএস যুক্ত করতে হবে, আর যদি উত্তর নাবাচকে হয় তাহলে যেহেতু ওখানে ডাজ থাকবে আর ডাজের পরে আমাদেরকে ভার্ব 1 ব্যবহার করতে হবে, অর্থাৎ ওখানে ভার্বের সঙ্গে এস বা ইএস যুক্ত করার কোনো দরকার নেই। যেমন হোয়াই ডাজ নট দ্য পয়েট কম্পেয়ার হিজ ফ্রেন্ড টু এ সামার্স ডে, তাহলে আমরা উত্তরে কি লিখবো? দ্য পয়েট ডাজ নট কম্পেয়ার হিজ ফ্রেন্ড টু এ সামার্স ডে বিকজ হি ইজ মোর লাভলি অ্যান্ড মোর টেম্পারেট। তাহলে উত্তর লক্ষ্য করো দ্য পয়েট ডাজ নট কম্পেয়ার, আমরা ডাজ ব্যবহার করে দিয়েছি, আর যেহেতু ডাজ বসে গেছে তাহলে এরপরে কি বসবে? ভার্ব 1 বসবে 100%, কারণ আমরা জানি ভার্ব ডু প্লাস ভার্ব 1। পয়েন্ট বোঝা গেল? ইয়েস, আই হোপ ইউ গট দ্য পয়েন্ট। এবার আসো টিপস নাম্বার 3, ডিডের ব্যবহার। ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ তোমাদের বেশিরভাগ প্রশ্ন ডিড দিয়েই থাকে, আর ডিড দিয়ে প্রশ্ন থাকলে তার উত্তর কিভাবে করতে হয় চলো জেনে নিই। দেখো যদি কোনো প্রশ্নে ডিড থাকে তাহলে ডিডের পরে কি থাকবে? ভার্ব 1 থাকবে, রাইট? কিন্তু আমাদেরকে এটাও মনে রাখতে হবে ডিড কোন টেন্সে বসে? পাস্ট টেন্সে বসে। তাহলে ভার্ব ডু প্লাস ভার্ব 1 এটা আমরা ইতিমধ্যেই জেনে গেছি, সে যে টেন্সে হোক না কেন। তাহলে যদি প্রশ্নে ডিড থাকে তাহলে তারপরে ভার্ব 1 থাকবে, কিন্তু এর উত্তর যদি আমরা হাবাচকে দিই তাহলে হাবাচকে উত্তর দেওয়ার সময় ডিড থাকবে না,
পয়েন্ট ভালো করে বোঝার চেষ্টা করো। আমরা যদি উত্তর হাবাচকে দিই তাহলে হাবাচকে ডিড থাকবে না, আর যদি ডিড না থাকে তাহলে ওই ক্ষেত্রে আমাকে উত্তর করার সময় ভার্ব টু ব্যবহার করতে হবে। এই জায়গাটাতেই আমরা ছাত্রছাত্রীরা বেশিরভাগ ভুল করে দিই, কারণ প্রশ্নে ডিড থাকে আর ডিডের পরে ভার্ব ওয়ান থাকে, আর আমরা উত্তর করার সময় ভার্ব ওয়ান ব্যবহার করে দিই। মনে রাখতে হবে উত্তর করার সময় ডিড না থাকলে কিন্তু ভার্ব টু ব্যবহার করতে হবে, কারণ ডিড হচ্ছে পাস্ট টেন্স, আর পাস্ট টেন্সের হাবাচকের গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব টু প্লাস আদার্স। পয়েন্ট ক্লিয়ার? চলো উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করি। যেমন হোয়ার ডিড ইউ গো, তুমি কোথায় গিয়েছিলে। তা লক্ষ্য করো ডিড আছে ওই জন্য গো ভার্ব ওয়ান ব্যবহার করা হয়েছে। এবার সাপোজ আমি কলকাতা গিয়েছিলাম, তাহলে উত্তর করার সময় যেহেতু ডিড থাকবে না, তাহলে এখানে আমাকে কোন ভার্ব ব্যবহার করতে হবে? ভার্ব টু ব্যবহার করতে হবে, বিকজ দ্য সেন্টেন্স ইজ ইন পাস্ট টেন্স, রাইট? তাহলে উত্তর কি হবে? আই ওয়েন্ট টু কলকাতা নাকি আই গো টু কলকাতা? এবার ছাত্রছাত্রীরা কি করে, প্রশ্নে গো আছে তাই উত্তরেও গো লিখে দেয়, আই গো টু কলকাতা, আর ওই জন্যই আমাদের নাম্বার কেটে নেওয়া হয়। তাহলে এই জায়গাটা খুব ভালোভাবে বোঝার চেষ্টা করো, বি কেয়ারফুল, যে প্রশ্নে ডিড থাকবে ওই জন্য ভার্ব ওয়ান থাকবে, উত্তর যদি হাবাচকে হয় তাহলে উত্তরে ডিড থাকবে না, আর যেহেতু ডিড থাকবে না আমাদেরকে ভার্ব টু ব্যবহার করতে হবে, বিকজ ইট ইজ পাস্ট টেন্স। পয়েন্ট ক্লিয়ার? আরো এক্সাম্পল লক্ষ্য করো। ক্লাস 12 একটি প্রশ্ন আছে যে হোয়াট ডিড মিসেস জনস হিট, মিসেস জনস কি গরম করেছিল। লক্ষ্য করো ডিড আছে ওই জন্য হিট ভার্ব ওয়ান ব্যবহার করা হয়েছে। এবার আমরা উত্তর কিভাবে লিখবো? মিসেস জনস হিটেড সাম লিমা বিনস অ্যান্ড হাম। লক্ষ্য করো মিসেস জনস হিটেড, প্রশ্নে হিট ছিল কারণ ওখানে ডিড ছিল, উত্তরে ডিড নেই ওই জন্য হিটেড হয়ে গেল, ভার্ব টু ব্যবহার করতে হলো। এই জিনিসটাই আমি তোমাদেরকে বোঝাতে চাচ্ছি। তোমাদের বেশিরভাগ প্রশ্ন পাস্ট টেন্সে থাকবে, আর পাস্ট টেন্স মানে ডিড থাকবে, আর যেহেতু ডিড থাকবে ওই জন্য প্রশ্নে ভার্ব ওয়ান থাকবে, কিন্তু এর উত্তর যদি হাবাচকে হয় তাহলে উত্তরে ডিড থাকবে না, আর যেহেতু ডিড থাকবে না ওই জন্য আমাদেরকে ভার্ব টু ব্যবহার করতে হবে, যেমনটা তোমরা এই উত্তরে দেখতে পাচ্ছ যে মিসেস জনস হিটেড সাম লিমা বিনস অ্যান্ড হাম। চলো আরো এক্সাম্পল লক্ষ্য করো। ক্লাস 10 এর টেক্সট বই থেকে একটি প্রশ্ন আছে যে হোয়াট ডিড স্বামী রিয়ালাইজ লাইং ইন দ্য বেড, বিছানায় শুয়ে শুয়ে স্বামী কি উপলব্ধি করেছিল। তাহলে আমরা উত্তরে কি লিখবো? লাইং ইন দ্য বেড স্বামী রিয়ালাইজড উইথ এ শাডার দ্যাট ইট ওয়াজ মানডে মর্নিং। লক্ষ্য করো প্রশ্নে ডিড ছিল ওই জন্য রিয়ালাইজ ভার্ব ওয়ান ব্যবহার করা হয়েছে, কিন্তু উত্তরে ডিড নেই ওই জন্য দেখো রিয়ালাইজড ভার্ব টু ব্যবহার করা হয়েছে। এই জিনিসটাই আমি তোমাদেরকে বারবার বোঝানোর চেষ্টা করছি। রিমেম্বার দিস, ওকে? ডোন্ট ডু মিস্টেক অ্যাগেন। আচ্ছা, কিন্তু ডিড দিয়ে যদি নাবাচক প্রশ্ন থাকে বা ডিড দিয়ে যদি এমন কোনো প্রশ্ন থাকে যার উত্তর আমাদেরকে নেগেটিভে বা নাবাচকে দিতে হবে, তাহলে ওই ক্ষেত্রে নাবাচক বাক্য ডিড নট ব্যবহার করতে হবে, রাইট? আর আমরা কি জেনেছি ডিড থাকলে তারপরে ভার্ব ওয়ান ব্যবহার করতে হবে, তাহলে ওই ক্ষেত্রে প্রবলেম নাই। যেমন উদাহরণ লক্ষ্য করো যে হোয়াই ডিড নট দ্য জার রিওয়ার্ড এনিওয়ান, সম্রাট কেন কাউকে পুরস্কার দেননি। তাহলে এখানে ডিড আছে ওই জন্য রিওয়ার্ড ভার্ব ওয়ান ব্যবহার করা হয়েছে। আমরা উত্তর কি দিব? দ্য জার ডিড নট রিওয়ার্ড এনিওয়ান বিকজ দ্য আনসার্স কুড নট স্যাটিসফাই হিম। বোঝা গেল? তাহলে লক্ষ্য করো উত্তরেও আমরা ডিড নট ব্যবহার করেছি ওই জন্য এখানেও আমরা রিওয়ার্ড ব্যবহার করেছি, অর্থাৎ ভার্ব ওয়ান ব্যবহার করেছি। তাহলে ডিড থাকলে তো কোনো সমস্যা নেই, সমস্যা হচ্ছে যদি উত্তর হাবাচকে দিতে হয় ওই ক্ষেত্রে। আই হোপ ইউ গট দ্য পয়েন্ট। যদি এখনো বুঝতে না পারো তাহলে ভিডিওটিকে ব্যাক করে আরেকবার দেখে নাও, আশা করি বিষয়টি তোমার কাছে পরিষ্কার হয়ে যাবে, রাইট? চলো আমরা এবার নেক্সট টিপসে চলে যাই। দেখো এই টিপসগুলি ভালোভাবে বোঝার চেষ্টা করো। এই বিষয়গুলোকে যত ভালোভাবে বুঝে নিতে পারবে তত তোমার কনফিডেন্স বাড়বে, আর যত কনফিডেন্স বাড়বে তত সুন্দরভাবে তুমি উত্তর লিখে আসতে পারবে, এন্ড ইউ উইল গেট দ্য ফুল মার্কস, আই অ্যাসিওর ইউ। ওই যে কবি বলেছেন যে লহরোं को साहिल की दरकार नहीं होती, लहरों को साहिल की दरकार नहीं होती, हौसले बुलंद हो तो कोई दीवार नहीं होती, जलते हुए चिराग ने आंधियों से कहा कि उजाले देने वालों की कभी हार नहीं होती। So be confident and write confidently. এবারে টিপস নাম্বার 4, ইট ইজ ভেরি সিম্পল। যদি কোনো প্রশ্নে ভার্ব বি থাকে অর্থাৎ এম ইজ আর ওয়াজ ওয়্যার থাকে তাহলে মনে রাখতে হবে উত্তর করার সময় সাবজেক্টের পরে এম ইজ আর ওয়াজ ওয়্যার ব্যবহার করতে হবে। বোঝা গেল কি বললাম? প্রশ্নে ভার্ব বি থাকলে উত্তর করার সময় সাবজেক্টের পরে ভার্ব বি ব্যবহার করতে হবে। আচ্ছা, প্রশ্নে কি থাকবে? সাবজেক্টের আগে ভার্ব বি থাকবে, কারণ প্রশ্নমূলক বাক্যে হেল্পিং ভার্ব সাবজেক্টের আগে থাকে আমরা জানি, কিন্তু উত্তর করার সময় সাবজেক্টের পরে ব্যবহার করতে হবে, কারণ উত্তর আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে দিব, আর অ্যাসার্টিভ সেন্টেন্সের গঠন কি? আগে সাবজেক্ট তারপরে হেল্পিং ভার্ব, ভার্ব প্লাস আদার্স, রাইট? তাহলে প্রশ্ন করার সময় ভার্ব বি থাকলে উত্তর করার সময় সাবজেক্টের পরে ভার্ব বি ব্যবহার করতে হবে। চলো উদাহরণ লক্ষ্য করো। ধরো বলা হলো আর ইউ ওকে, তাহলে আমরা কি উত্তরে বলতে পারি? ইয়েস আই এম ওকে বা আই এম ফাইন, রাইট? তাহলে দেখো আর ইউ ওকে প্রশ্নে আর ছিল, উত্তরেও আমরা কি বললাম? আই এম ফাইন। তাহলে দেখো সাবজেক্টের পরে এম ব্যবহার করা হয়েছে, কারণ আমরা জানি এম ইজ আর ওয়াজ ওয়্যার এরা ভার্ব বি, রাইট? তাহলে আবার এটা বলো না যে প্রশ্নে আর ছিল তো উত্তর করার সময় এম কেন হয়ে গেল, কারণ উত্তর করার সময় আমরা সাবজেক্ট অনুসারে ভার্ব বি ব্যবহার করব। ইট মে ডিফার, এটা পরিবর্তন হতে পারে, কিন্তু প্রশ্নে ভার্ব বি থাকলে উত্তরেও ভার্ব বি ব্যবহার করতে হবে। আমি এই জিনিসটাই তোমাদেরকে বোঝাতে চাচ্ছি। সে হাবাচক বাক্য হোক আর নাবাচক বাক্য হোক। যেমন আর ইউ নট গোয়িং টু স্কুল, তুমি বলতে পারো নো আই এম নট গোয়িং টু স্কুল, আমি স্কুল
যাচ্ছি না। ক্লিয়ার? ইয়েস। চলো এবার কিছু টেক্সচুয়াল প্রশ্ন দেখে নিই। অনেক সময় ক্লাস 12-এ আমাদের একটি প্রশ্ন আছে, হোয়াট আর দ্য মিনিয়েচার বাউজ? মিনিয়েচার বাউজ কি? তাহলে আমরা উত্তর কি লিখবো? আমরা উত্তরে লিখবো যে মিনিয়েচার বাউজ আর দ্য স্মল ব্রাঞ্চেস অফ এ ট্রি। তাহলে লক্ষ্য করো, মিনিয়েচার বাউজ আর উত্তর করার সময় আমরা সাবজেক্টের পরে ভার্ব বি ব্যবহার করলাম। রাইট? বোঝা যাচ্ছে? ইয়েস, অফকোর্স বোঝা যাবে। আবার ক্লাস 12-এ আরেকটি প্রশ্ন আছে, ওয়ার দ্য ফিট অফ দ্য সোলজার? তাহলে আমরা উত্তরে কি লিখবো? দ্য ফিট অফ দ্য সোলজার ওয়ার অ্যামং দ্য ফ্লাওয়ার্স। তাহলে প্রশ্ন ভার্ব বি ছিল, উত্তরেও আমরা দ্য ফিট অফ দ্য সোলজার ওয়ার সাবজেক্টের পরে ওয়ার ব্যবহার করেছি, ভার্ব বি ব্যবহার করেছি। আই হোপ ইউ গট দ্য পয়েন্ট। তাহলে আমরা সিম্পলি মনে রাখবো, প্রশ্নে যদি ভার্ব বি থাকে, উত্তর করার সময় আমাদেরকে ভার্ব বি ব্যবহার করতে হবে। ক্লাস 10-এও এই ধরনের প্রশ্ন আছে যে হোয়াট ইজ নট ডিসগ্রেস টু দ্য স্কুইরাল? কাঠবিড়ালের কাছে কোনটা অপমানজনক নয়? তাহলে আমরা উত্তরে কি লিখবো? টু অকুপাই হিজ প্লেস ইজ নট ডিসগ্রেস টু দ্য স্কুইরাল। লক্ষ্য করো, উত্তরেও ইজ ব্যবহার করেছি, ভার্ব বি ব্যবহার করেছি। নাও টিপস নাম্বার 5। এবার আমরা 5 নম্বর টিপসে চলে এসেছি। মনে রাখতে হবে, প্রশ্নে যদি মোডালস থাকে, মোডালস তো জানাই আছে তোমাদের, ওই যে শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, ইউজ, ডু, টু, নিড, ডেয়ার ইত্যাদি হচ্ছে মোডাল। যদি প্রশ্নে মোডালস থাকে, তাহলে উত্তর করার সময়ও সাবজেক্টের পরে মোডালস ব্যবহার করতে হবে। ইটস ভেরি সিম্পল, কিন্তু যেহেতু আমি ডিসকাস করছি, আমাকে তো প্রত্যেকটা বিষয়ে আলোচনা করে দেখাতেই হবে, রাইট? চলো এক্সাম্পল দেখে নাও। ক্লাস 12 একটি প্রশ্ন আছে, হোয়াট উড মিসেস জোনস টিচ রোজার? মিসেস জোনস রোজারকে কি শিক্ষা দিতেন? তাহলে আমরা উত্তরে কি লিখবো? মিসেস জোনস উড টিচ রোজার রাইট ফ্রম রং। তাহলে লক্ষ্য করো, প্রশ্ন উড ছিল মোডাল, উত্তরেও দেখো উড ব্যবহার করেছি, মোডালস। শুধু পার্থক্য এটাই যে প্রশ্নের সাবজেক্টের আগে মোডালস থাকবে, উত্তর করার সময় সাবজেক্টের পরে মোডালস ব্যবহার করতে হবে। ইউ নো দিস ভেরি ওয়েল, রাইট? ইয়েস। টিপস নাম্বার 6। আমরা টিপস নাম্বার 6 এসে জানবো, যদি কোনো প্রশ্নে অ্যাকর্ডিং টু থাকে, তাহলে উত্তর করার সময় আমরা উত্তরটিকে অ্যাকর্ডিং টু দিয়েই শুরু করব। যেমন হোয়াট অ্যাকর্ডিং টু কালাম ডিড হিজ ফাদার পজেস? তাহলে আমরা উত্তর করার সময় লিখবো, অ্যাকর্ডিং টু কালাম হিজ ফাদার পজেসড আ গ্রেট ইননেট উইজডম অ্যান্ড আ ট্রু জেনারসিটি অফ স্পিরিট। তাহলে লক্ষ্য করো, উত্তরে আমরা অ্যাকর্ডিং টু প্রথমেই ব্যবহার করেছি, রাইট? তাহলে প্রশ্ন অ্যাকর্ডিং টু থাকলে উত্তর করার সময় আমরা অ্যাকর্ডিং টু দিয়েই শুরু করব। ক্লিয়ার? নেক্সট টিপস নাম্বার 7। ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর ইউ। যদি কোনো প্রশ্ন হু দিয়ে থাকে, আচ্ছা হু মানে কি? কে বা কারা। তাহলে কে বা কারা দিয়ে যদি কোনো প্রশ্ন করা হয়, তাহলে উত্তর করার সময় সেই কে বা কারার যে উত্তর, ওই উত্তরটাকে শুধু হু এর স্থানে বসিয়ে দাও, আর হু এর পরের অংশটিকে হুবহু লিখে দাও, উত্তর হয়ে যাবে। বোঝা গেল না? চলো উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করি। ধরো জিজ্ঞেস করা হলো, হু রোড দ্য পোয়েম আসলিপ ইন দ্য ভ্যালি? আসলিপ ইন দ্য ভ্যালি এই কবিতাটি কে লিখেছেন? রাইট? এবার হু এর উত্তর কি এখানে? আর্থার রিম্বো, তাই না? ক্লাস 12-এর কোশ্চেন এটা, আর্থার রিম্বো। তাহলে হুকে সরিয়ে শুধু আর্থার রিম্বো বসিয়ে দাও, আর বাকি প্রশ্নটি টুকলি করে দাও, উত্তর হয়ে যাবে। তাহলে উত্তর কি হবে? আর্থার রিম্বো রোড দ্য পোয়েম অ্যাসলিপ ইন দ্য ভ্যালি। কিন্তু কপি করার সময় লক্ষ্য রাখবে, শেষে কিন্তু ফুল স্টপ দিতে হবে। ওখানে প্রশ্ন করা হয়েছিল বলে জিজ্ঞাসা চিহ্ন ছিল, আমরা উত্তর লিখছি অ্যাসার্টিভ সেন্টেন্স, ওই জন্য আমরা শেষে ফুল স্টপ দিব। পয়েন্ট ক্লিয়ার? বোঝা গেল? কপি করতে বলেছি বলে প্রশ্ন চিহ্নটাকে উত্তরেও আবার দিয়ে দিও না। ওই যে একটা গল্প আছে না, যে কোনো এক পরীক্ষায় এক বন্ধু তার এক বন্ধুকে বলেছিল যে বন্ধু দেখাস, ও বলেছে হ্যাঁ ঠিক আছে দেখাবো। এবার ও দেখেছে আর ও দেখে দেখে লিখেছে, শেষে দেখা গেল যে ওই এমন দেখে দেখে লিখেছে যে ওর নাম রোল নম্বরও ওর দেখে দেখে এর খাতায় ও লিখে নিয়েছে। অর্থাৎ এর খাতায় এর নাম রোল নম্বর লিখতে হতো, এর নিজের নাম রোল নম্বর না লিখে ওর বন্ধুরই নাম আর রোল নম্বর লিখে নিয়েছে। তো এমনটা যেন না হয়। তাহলে আমি কি বলছিলাম, যে হু দিয়ে যদি কোনো প্রশ্ন থাকে, তাহলে বেশিরভাগ ক্ষেত্রে লক্ষ্য করবে শুধু হুইয়ের জায়গায় উত্তরটা বসিয়ে দাও, আর হুইয়ের পরের অংশটা প্রশ্ন দেখে দেখে কপি করে নাও, উত্তর হয়ে যাবে। ইট ইজ ভেরি ভেরি সিম্পল। আচ্ছা সব ক্ষেত্রেই কি এরকম হবে? না, সব ক্ষেত্রে এরকম নাও হতে পারে। যেমন ক্লাস 11 একটা কোশ্চিন আছে, হু ইজ স্যার মোহন? স্যার মোহন কে? এবার এর উত্তর কিন্তু সরাসরি ওইভাবে হবে না যেমনটা আমরা দেখালাম। এখানে আমাকে লিখতে হবে যে স্যার মোহন ইজ আ ভিজিয়ার অ্যান্ড এ ব্যারিস্টার, রাইট? এটা ব্যতিক্রম, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে তোমরা দেখবে হু দিয়ে প্রশ্ন করা হলে হুইয়ের জায়গায় শুধু উত্তরটি লিখে নাও, আর বাকি অংশটা প্রশ্ন দেখে দেখে কপি করে নাও, কিন্তু শেষে ফুল স্টপ দিতে ভুলবে না আবার। পয়েন্ট ক্লিয়ার? যেমন আরো উদাহরণ লক্ষ্য করো, হু হ্যাড এ কোয়ারেল উইথ দ্য স্কুইরাল? কাঠবিড়ালির সঙ্গে কার ঝগড়া হয়েছিল? তাহলে কার ঝগড়া হয়েছিল? ক্লাস 10-এর কোশ্চেন এটা, মাউন্টেনের। তাহলে আমরা হুকে সরিয়ে শুধু ওখানে মাউন্টেন লিখে দিব। তাহলে আমরা লিখবো দ্য মাউন্টেন হ্যাড এ কোয়ারেল উইথ দ্য স্কুইরাল। দেখো কত স্মুথলি উত্তর হয়ে গেল, রাইট? আরো একটা এক্সাম্পল লক্ষ্য করো, হু ইজ কম্পেয়ার্ড টু এ সামার্স ডে? তাহলে উত্তর কি হবে? দ্য পয়েটস ফ্রেন্ড ইজ কম্পেয়ার্ড টু এ সামার্স ডে। তাহলে লক্ষ্য করো, আমরা হুইয়ের জায়গায় শুধু দ্য পয়েটস ফ্রেন্ড ব্যবহার করলাম, আর বাকি অংশটা প্রশ্ন দেখে দেখে কপি করে নিলাম, উত্তর হয়ে গেল, রাইট?
চলো আশা করি তোমরা বিষয়টি বুঝে গেছো। নেক্সট টিপস নাম্বার 8, যদি কোনো প্রশ্ন হুজ দিয়ে থাকে, আচ্ছা হুজ কি? হুজ হচ্ছে হুয়ের পজেসিভ অ্যাডজেক্টিভ, অর্থাৎ হুজ মানে হচ্ছে কার বা কাদের। তাহলে যদি হুজ দিয়ে প্রশ্ন করা হয়, অর্থাৎ কার বা কাদের দিয়ে যদি প্রশ্ন করা হয়, তাহলে উত্তর যেটা হবে হুজের জায়গায় সেই নামটাকে লিখবো, আর নামের সঙ্গে অ্যাপোস্ট্রফি এস ব্যবহার করে হুজের পরের অংশটা হুবহু কপি করে দিলেই উত্তর হয়ে যাবে। বোঝা গেল না? চলো এটা উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করি। ধরো বলা হলো যে হুজ প্যারেন্টস আর টল অ্যান্ড হ্যান্ডসাম, কার বাবা মা টল আর হ্যান্ডসাম ছিল। তাহলে আমরা জানি এটা স্ট্রং রুটের কোশ্চেন, কালামের বাবা মার কথা বলা হয়েছে। তাহলে আমরা হুজকে সরিয়ে ওখানে কালাম লিখবো, আর কালামের সঙ্গে অ্যাপোস্ট্রফি এস দিব, আর হুজের পরের অংশটা হুবহু কপি করে দিব। তাহলে উত্তর কি হবে? কালামস প্যারেন্টস আর টল অ্যান্ড হ্যান্ডসাম। লক্ষ্য করো আমরা হুজকে সরিয়ে কালাম লিখেছি আর কালামের সঙ্গে অ্যাপোস্ট্রফি এস ব্যবহার করেছি, বাকি অংশটা প্রশ্ন দেখে দেখেই কপি করে নেওয়া হয়েছে, রাইট? আরো এক্সাম্পল লক্ষ্য করো, হুজ আন্ট উইল কাম টু রিসিভ এট সাহারানপুর, কার আন্টি সাহারানপুরে নিতে আসবে। তাহলে আমরা উত্তরে কি বলতে পারি? দ্য গার্লস আন্ট উইল কাম টু রিসিভ এট সাহারানপুর, রাইট? তাহলে টিপস নাম্বার 9, এটাও খুব গুরুত্বপূর্ণ। আই নিড ইউর ফুল কনসেন্ট্রেশন টু মেক ইউ আন্ডারস্ট্যান্ড। এটাকে ভালোভাবে মনোযোগ দিয়ে একটু বোঝার চেষ্টা করো। মনে রাখবে হোয়াট দিয়ে দু ধরনের প্রশ্ন থাকে, হোয়াটের পরে ডাইরেক্ট ম্যান ভার্ব চলে আসে, আবার হোয়াটের পরে হেল্পিং ভার্বও থাকে। যদি কোনো প্রশ্নে হোয়াটের পরে ডাইরেক্ট ম্যান ভার্ব থাকে, তাহলে হোয়াটকে সরিয়ে শুধু ওখানে উত্তরটি বসিয়ে দিয়ে হোয়াটের পরের অংশটা কপি করলেই উত্তর হয়ে যাবে, ঠিক যেমনটা আমরা হু আর হুজের ক্ষেত্রে দেখে আসলাম। তাহলে কি বললাম? যদি হোয়াটের পরে ডাইরেক্ট ম্যান ভার্ব থাকে, তাহলে উত্তর করার সময় হোয়াটকে সরিয়ে হোয়াটের যেটা উত্তর হবে সেই উত্তরটাকে ওখানে লেখো, আর হোয়াটের পরের যে বাকি অংশটি ওটি হুবহু কপি করে নাও, উত্তর হয়ে যাবে। যেমন হোয়াট কামস আউট অফ দ্য লেপ্রাস হাইড, ক্লাস 12 এর কোশ্চেন, ওয়ান ক্লিং এ ট্রি থেকে নেওয়া হয়েছে, রাইট? তাহলে হোয়াট কামস আউট অফ দ্য লেপ্রাস হাইড, লক্ষ্য করো হোয়াটের পরে ডাইরেক্ট কামস ম্যান ভার্ব চলে এসেছে। তাহলে আমরা হোয়াটের জায়গায় উত্তরটাকে লিখবো। এখানে কি উত্তর ছিল? লিভস, আমরা জানি গাছের পাতা বেরিয়ে এসেছিল। তাহলে এখানে আমরা হোয়াটকে সরিয়ে শুধু হোয়াটের যে উত্তর সেই উত্তরটিকে ওখানে লিখে দিব, আর তারপরের অংশটা কপি করে নিলেই আমাদের উত্তর হয়ে যাবে। তাহলে হোয়াটের উত্তর কি এখানে? লিভস। তাহলে আমরা উত্তরে কি লিখবো? লিভস কাম আউট অফ দ্য লেপ্রাস হাইড। তাহলে লেপ্রাস হাইড থেকে, অর্থাৎ গাছের এবড়ো খেবড়ো ছাল থেকে পাতা বেরিয়ে এসেছিল। তাহলে আমরা মনে রাখবো যে কোনো প্রশ্নে হোয়াটের পরে যদি ম্যান ভার্ব আসে, তাহলে হোয়াটের যে উত্তর ওই উত্তরটাকে হোয়াটের জায়গায় লিখে দিব, আর হোয়াটের পরের অংশটা কপি করে নিলেই আমাদের উত্তর পূর্ণ বাক্যে দেওয়া হয়ে যাবে। পয়েন্ট ক্লিয়ার? চলো আরো এক্সাম্পল লক্ষ্য করো। যেমন হোয়াট সাইলেন্সেজ এভরিওয়্যার ইন উইন্টার, শীতকালে সব জায়গায় নিস্তব্ধতাকে কে ছড়িয়ে দিচ্ছিল। তাহলে এখানে হোয়াটের উত্তর কি? ফ্রস্ট। তোমরা জানো যারা ক্লাস 12 পড়ছো। তাহলে আমরা হোয়াটকে সরিয়ে শুধু ফ্রস্ট লিখবো, আর বাকি অংশটা প্রশ্ন দেখে দেখেই কপি করে নিব। তাহলে উত্তর কি হবে? ফ্রস্ট সাইলেন্সেজ এভরিওয়্যার ইন উইন্টার। আই হোপ ইউ গট দ্য পয়েন্ট। আচ্ছা, এবার হোয়াটের পরে যদি হেল্পিং ভার্ব থাকে, তাহলে ওই ক্ষেত্রে আমরা যেমনটা নর্মালি উত্তর দিই ওইভাবে আমাদেরকে উত্তর লিখতে হবে, অর্থাৎ প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব, আর তারপরে আদার্স। যেমন হোয়াট ডিড মিসেস জোনস হিট, মিসেস জোনস কি গরম করেছিলেন। তাহলে আমরা উত্তরে লিখবো যে মিসেস জোনস হিটেড সাম লিমা বিনস অ্যান্ড হাম। পয়েন্ট ক্লিয়ার? তাহলে লক্ষ্য করো এখানে প্রশ্নটিতে হোয়াটের পরে ডিড অর্থাৎ হেল্পিং ভার্ব আছে, আর যেহেতু হেল্পিং ভার্ব আছে তাহলে উত্তর করার সময় আমরা প্রথমে সাবজেক্ট আর তারপরে ভার্ব বা হেল্পিং ভার্ব যেমনটা প্রয়োজন আমরা ওইভাবে লিখবো। কিন্তু হোয়াটের পরে যদি ডাইরেক্ট ম্যান ভার্ব থাকে, তাহলে ওই ক্ষেত্রে আমরা শুধু হোয়াটের জায়গায় উত্তরটা লিখবো, আর হোয়াটের অংশটা কপি করে নিব। আই হোপ ইউ গট দ্য পয়েন্ট, ইউ আর ইন্টেলিজেন্ট এনাফ, রাইট? চলো ফাইনাল টিপস নাম্বার 10। এবারে আমরা জানবো যদি কোনো প্রশ্নমূলক বাক্য হাউ বা হোয়াই দিয়ে থাকে তাহলে তার উত্তর কিভাবে করতে হয়। দেখো হোয়াই মানে কি, কেন? তাহলে হোয়াই দিয়ে যদি কোনো প্রশ্ন করা হয় তাহলে তার উত্তর করার সময় আমরা বিকজ দিয়ে সেই কারণটাকে উল্লেখ করব। যেমন হোয়াই ডাজ নট দ্য পয়েট কম্পেয়ার হিজ ফ্রেন্ড টু এ সামার্স ডে, কবি কেন তার বন্ধুকে গ্রীষ্মকালের সঙ্গে তুলনা করেনি। তাহলে আমরা উত্তরে কি লিখবো? দ্য পয়েট ডাজ নট কম্পেয়ার হিজ ফ্রেন্ড টু এ সামার্স ডে বিকজ হি ইজ মোর লাভলি অ্যান্ড মোর টেম্পারেট। তাহলে হোয়াই দিয়ে প্রশ্ন করলে উত্তর করার সময় সাধারণত আমাদেরকে বিকজ ব্যবহার করতে হয়। অবশ্য আমরা ইনফিনিটিভ ব্যবহার করে উত্তর দিতে পারি। যেমন হোয়াই ডিড ইউ গো টু কলকাতা, তুমি কলকাতা কেন গিয়েছিলে। তাহলে আমরা উত্তরে বলতে পারি আই ওয়েন্ট টু কলকাতা টু বাই আ বুক, আমি কলকাতা গিয়েছিলাম একটি বই কেনার জন্য, রাইট? আর যদি হাউ দিয়ে প্রশ্ন করা হয় তাহলে হাউ মানে কি, কিভাবে। তাহলে কিভাবে দিয়ে প্রশ্ন করলে আমরা কিভাবে তার উত্তর দিব। যেমন হাউ হ্যাজ দ্য ট্রি গ্রোন, গাছটি কিভাবে বেড়ে উঠেছে। তাহলে আমরা উত্তরে লিখবো দ্য ট্রি হ্যাজ গ্রোন স্লোলি কনজিউমিং দ্য আর্থ। ওয়ান ক্লিং এ ট্রি থেকে নেওয়া হয়েছে, যারা ক্লাস 12 তোমরা বুঝতেই পারছো। তাহলে প্রশ্নে যদি হাউ থাকে তাহলে হাউ মানে কিভাবে, আর আমরা কিভাবে তার উত্তর আমাদের ভাষায় লিখবো। সো মাই লাভলি ব্রাদার্স এন্ড সিস্টার্স, এই ছিল আমাদের ইংরেজিতে উত্তর করার 10টি টিপস। তোমরা যদি এই 10টি টিপসকে ভালোভাবে বুঝে নাও এবং মনে রাখতে পারো তাহলে আমার বিশ্বাস তোমরা নির্ভুল এবং সঠিক উত্তর করে আসতে পারবে এবং খুব স্মুথলি ইজিলি যে কোনো প্রশ্নের উত্তর লিখে আসতে পারবে এবং
ফুল মার্কস পাবে। আচ্ছা, তোমাদের যদি বিষয়টি এখনো ক্লিয়ার না হয় তাহলে সময় মতো আরেকবার ক্লাসটিকে ভালোভাবে দেখে নিবে। আশা করি আরেকবার দেখলে তোমাদের সব ডাউটস ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, তোমরা যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে পড়ছো তোমাদের জন্য আমি ইতিমধ্যে আরো বেশ কিছু ভিডিও পোস্ট করেছি। তোমরা যদি সেই ভিডিওগুলি না দেখে থাকো তাহলে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, তোমরা ওখান থেকে দেখে নিতে পারো। বা স্মার্ট ইংলিশ উইথ রাহুল নামে যে আমার ইউটিউব চ্যানেল, সেই ইউটিউব চ্যানেলের প্লে লিস্টে গিয়ে তোমাদের এমপি ইংলিশ এবং এইচএস ইংলিশ বলে দুটি সেপারেট প্লে লিস্ট আছে। তোমরা সেই প্লে লিস্টে গিয়েও তোমাদের প্রয়োজন মতো ভিডিওগুলি দেখে নিতে পারো। আর তোমাদেরকে যদি আমার এই ধরনের প্রচেষ্টা ভালো লেগে থাকে তাহলে লাইক বাটন দাও, ভিডিওটিকে বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করো, এবং এখনো যদি তোমরা আমার এই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে নিও। আর ফেসবুকে দেখলে ফেসবুক পেজটিও ফলো করে নিও। তাহলে খুব শীঘ্রই তোমাদের সঙ্গে আবার দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত খুব ভালো থেকো, সুস্থ থেকো, খুব মনোযোগ দিয়ে পড়াশোনা করো। তোমাদের সকলের জন্য শুভকামনা রইল। Keep watching and keep learning. Wish you all the best for your upcoming exams. Write confidently. Do your best. Happy learning.